যুক্তরাজ্যের লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। স্থানীয় সময় শনিবার পার্লামেন্ট স্কয়ারে আয়োজিত এই বিক্ষোভ চলাকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় অন্তত 425 জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে লন্ডন মহানগর পুলিশ। খবর আল জাজিরার। ডিফেন্ড আওয়ার জুরিস নামের একটি ক্যাম্পেইন গ্রুপ এই বিক্ষোভের আয়োজন করে। তারা জানিয়েছে প্রায় ১৫০০ মানুষ এতে অংশ নেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করে সংগঠনটি জানিয়েছে, পুলিশ নৃশংসভাবে বিক্ষোভকারীদের উপর হামলা চালায়, মাটিতে ফেলে দেয় এবং আমি গণহত্যার প্রতিবাদ জানাই। আমি প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে লেখা প্লেকার্ড ধরার কারণে গণহারে গ্রেফতার করা হয়। যুক্তরাজ্যের সংবাদ সংস্থা প্রেস অ্যাসোসিয়েশনের প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষের সময় পুলিশ লাঠিপেটা করে। গ্রেফতার হওয়া এক বিক্ষোভকারীর মুখ বেয়ে রক্ত ঝরতে দেখা গেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের তীব্র বাকবিতণ্ডা হয়। বিক্ষোভকারীরা পুলিশের দিকে পানি ও প্লাস্টিকের বোতল ছোড়ে। ভিড়ের চাপে কয়েকজন মাটিতে পড়ে যান বলেও উল্লেখ করা হয়েছে। লন্ডন মহানগর পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে পুলিশের উপর হামলা, নিষিদ্ধ একটি সংগঠনের প্রতি সমর্থন জানানো এবং অন্য অপরাধের অভিযোগ রয়েছে। এক্সে দেওয়া বার্তায় পুলিশ দাবি করেছে, পার্লামেন্ট স্কয়ারে অনুষ্ঠিত ডিফেন্ড আওয়ার জুডিসের বিক্ষোভ নিয়ন্ত্রণের সময় আমাদের কর্মকর্তারা অস্বাভাবিক মাত্রার নির্যাতন শিকার হয়েছেন। ঘুষি, লাথি, থুথু নিক্ষেপ এবং ইট পাটকেল ছোড়ার পাশাপাশি কর্মকর্তাদের গালিগালাজও করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী অক্টোবর মাসে দক্ষিণ কোরিয়া সফরের পরিকল্পনা করছেন, যেখানে তিনি সম্ভাব্যভাবে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে গোপন বৈঠক করতে পারেন। সিএনএনকে দেয়া তথ্য অনুযায়ী ট্রাম্প প্রশাসনের ৩ জন শীর্ষ কর্মকর্তা নিশ্চিত করেছেন যে ট্রাম্প ও তার উপদেষ্টারা দক্ষিণ কোরিয়ার গিয়াংজু শহরে অনুষ্ঠিতব্য এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন বাণিজ্যমন্ত্রী পর্যায়ের সম্মেলনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। এই সম্মেলন অক্টোবরের শেষ থেকে নভেম্বরের শুরুতে অনুষ্ঠিত হবে। কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকের ফাঁকে ট্রাম্প ও শি জিনপিং এর মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের বিষয়ে আলোচনা চলছে, তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এর আগে শি জিনপিং এক ফোন কলে ট্রাম্প ও তার স্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানান, যার জবাবে ট্রাম্পও পাল্টা আমন্ত্রণ দিয়েছেন, যদিও এখনো কোনো তারিখ নির্ধারিত হয়নি। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, দক্ষিণ কোরিয়ার এই সফরের মূল আলোচ্য বিষয় হবে অর্থনৈতিক সহযোগিতা, পাশাপাশি বাণিজ্য, প্রতিরক্ষা এবং অসামরিক পারমাণবিক সহযোগিতার বিষয়েও আলাপের সুযোগ তৈরি হতে পারে। তবে এই সফরকে ঘিরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং সম্মেলনকে ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়ে এই ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্পও সাংবাদিকদের সাথে আলাপে বলেছেন, তিনি কিম জং উনের সাথে দেখা করতে প্রস্তুত। আমি তা করব এবং আমরা আলাপ করব। উনি আমার সাথে দেখা করতে চান, আমরা তার সঙ্গে বৈঠকের অপেক্ষায় আছি এবং সম্পর্ককে আরো ভালো করব, বলেন ট্রাম্প। তবে শি জিনপিং ও কিম জং উনের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক বর্তমানে সূক্ষ্ম পর্যায়ে রয়েছে। সম্প্রতি বেইজিংয়ে শি জিনপিং, কিম জং উন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে সামরিক কুচকাওয়াজে অংশ নেওয়ার ঘটনাকে ট্রাম্প সামাজিক মাধ্যমে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, চীন, রাশিয়া ও ভারত যুক্তরাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র করছে। এছাড়া মার্কিন চীন বাণিজ্য যুদ্ধের উত্তেজনা এখনো স্থায়ী। এপ্রিলে ট্রাম্প চীনা পণ্যের উপর ১৪৫% শুল্ক আরোপ করেন, যার জবাবে চীন যুক্তরাষ্ট্রের পণ্যে ১২৫% কর আরোপ করে। পরে ট্রাম্প নভেম্বর পর্যন্ত বাড়তি শুল্ক কার্যকর না করার সিদ্ধান্ত নেন। বিশেষজ্ঞরা মনে করছেন, গিয়াংজু সম্মেলনে ট্রাম্প শি বৈঠকের জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করবে। যদি কিম জং উনের উপস্থিতি থাকে, তবে বৈঠকটির তাৎপর্য আরও বৃদ্ধি পাবে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড মোতায়েনের প্রতিবাদে কয়েক হাজার মানুষ রাস্তায় নেমেছেন। তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজধানীর রাস্তায় টহলরত বাহিনী প্রত্যাহারের আহ্বান জানিয়ে ট্রাম্পকে এখনই বিদায় করতে হবে স্লোগান দেন। রোববার সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ডে এ তথ্য জানিয়েছে। ডিসির পাশাপাশি ডেমোক্র্যাটদের নেতৃত্বাধীন অন্যান্য শহরেও দমন পীড়নের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তিনি সোশ্যাল মিডিয়ায় শিকাগো থেকে অভিবাসীদের বহিষ্কারের হুমকি দেন। এ সময় তিনি ১৯৭৯ সালের ভিয়েতনাম যুদ্ধভিত্তিক চলচ্চিত্র অ্যাপোক্যালিপস নাও এর একটি প্যারোডিও ব্যবহার করেন।
টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, উই আর অল ডিসি শীর্ষক এই বিক্ষোভে অংশ নেন অবৈধ অভিবাসী, ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সমর্থক সহ বিভিন্ন গোষ্ঠী। তারা হাতে পোস্টার নিয়ে নানা স্লোগান দেন। পোস্টারগুলোতে লেখা ছিল, ট্রাম্পকে এখনই বিদায় করতে হবে, ডিসিকে মুক্ত করো, স্বৈর শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলো। অ্যালেক্স লাফার নামে এক বিক্ষোভকারী বলেছেন, আমি এসেছি ডিসির দখলদারিত্ব বিরুদ্ধে প্রতিবাদ করতে। আমরা কর্তৃত্ববাদী শাসনের বিরোধিতা করছি। ফেডারেল পুলিশ ও ন্যাশনাল গার্ডকে রাস্তা থেকে সরাতে হবে। কেসি নামে আরেক বিক্ষোভকারী জানিয়েছেন, ডিসিতে যা করা হচ্ছে তা একনায়কতান্ত্রিক সরকারগুলোর কৌশলের মতো। এখন যদি মানুষ চুপ থাকে তবে একই পদ্ধতি অন্য জায়গায় প্রয়োগ করা হবে, তাই দেরি হওয়ার আগেই এটি থামানো উচিত। ট্রাম্প অবশ্য দাবি করেছেন, অপরাধ নিয়ন্ত্রণে আনতেই তিনি সেনা মোতায়েন করেছেন। তার ভাষায়, গত মাসে নেওয়া এই পদক্ষেপ আইন শৃঙ্খলা ও জননিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠার সহায়ক। তিনি রাজধানীর মেট্রোপলিটন পুলিশকে সরাসরি ফেডারেল নিয়ন্ত্রণে নেন এবং অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা সহ বিভিন্ন ফেডারেল বাহিনীকে শহরের রাস্তায় নামান। সমালোচকরা একে ফেডারেল ক্ষমতার অপব্যবহার বলেও আখ্যা দিয়েছেন। যদিও বিচার বিভাগের তথ্য বলছে, 2024 সালে ওয়াশিংটনে সহিংস অপরাধের হার গত 30 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এই অবস্থায় সামরিক বাহিনী মোতায়েনের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন উঠেছে। ন্যাশনাল গার্ড সাধারণত যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যের গভর্নরের অধীনে কাজ করে, তবে ডিসি ন্যাশনাল গার্ড সরাসরি প্রেসিডেন্টের অধীনে থাকে। গত মঙ্গলবার ট্রাম্প ঘোষণা দেন, তিনি শিকাগোতেও ন্যাশনাল গার্ড পাঠাবেন। দেশের তৃতীয় বৃহত্তম এ শহরে সামরিকায়নের প্রচেষ্টা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আইনি সংঘাত তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইলিনয়ের গভর্নর জেবি প্রেটক্সার সাংবাদিকদের জানান, ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে শিকাগোতে আইসিইউ এজেন্ট ও সামরিক যান পাঠিয়েছে এবং আরও পাঠানোর পরিকল্পনা করছে। বর্তমানে 6টি রিপাবলিকান নেতৃত্বাধীন অঙ্গরাজ্য থেকে আসা সেনা সহ 2000-এর বেশি ন্যাশনাল গার্ড সদস্য ওয়াশিংটনে টহল দিচ্ছে। তাদের মিশন কবে শেষ হবে তা এখনো পরিষ্কার নয়। তবে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, ডিসিতে ন্যাশনাল গার্ডের দায়িত্ব 30শে নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে বিভক্তি এড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ঘটনায় বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জাপান নতুন রাজনৈতিক অনিশ্চয়তার মুখে পড়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী ইশিবা শুক্রবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রী দপ্তরের এক মুখপাত্র রয়টার্সকে কোনো তাৎক্ষণিক মন্তব্য করেনি। তবে সরকার জানিয়েছে, ইশিবা স্থানীয় সময় সন্ধ্যা 6টায় সংবাদ সম্মেলন করবেন। গত বছরের সেপ্টেম্বরে ক্ষমতায় আসার পর ইশিবার জোট সংসদের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। বিশেষ করে ভোটারদের মধ্যে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ক্ষোভ প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। জুলাইয়ে উচ্চকক্ষ নির্বাচনে হারের পর দলের অভ্যন্তরে পদত্যাগের আহ্বান উঠে আসলেও ইশিবা তা দীর্ঘদিন প্রত্যাখ্যান করেছেন। রাজনৈতিক অচলাবস্থার প্রভাব ইতোমধ্যে অর্থনীতিতে পড়েছে। গত সপ্তাহে ইয়েন ও জাপানি সরকারি বন্ডের বাজারে বড় ধস নেমেছে। বুধবার 30 বছরের বন্ডের ফলন ইতিহাসে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। এছাড়া এলডিপি সোমবার নেতৃত্ব নির্বাচনের জন্য বিশেষ ভোট আয়োজনের সিদ্ধান্ত নেয়ার পর জল্পনা আরও তীব্র হয়েছে। বাজার বিশেষভাবে নজর দিচ্ছে ইশিবার স্থলাভিষিক্তের সম্ভাব্য নেতৃত্বের দিকে, যিনি তুলনামূলকভাবে শিথিল আর্থিক ও মুদ্রানীতি সমর্থন করবেন। বিশেষ করে সানায়ে তাকাইচির নাম শোনা যাচ্ছে, যিনি ব্যাংক অফ জাপানের সুদ বৃদ্ধি পদক্ষেপের সমালোচক। এলডিপির নেতৃত্ব নির্বাচনের শেষ পর্বে ইশিবা তাকাইচিকে অল্প ব্যবধানে পরাজিত করেছিলেন। যদি ইশিবা পদত্যাগ করেন তবে তার শেষ দায়িত্ব হিসেবে যুক্তরাষ্ট্রের সাথে গত সপ্তাহে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি কার্যকর করা হবে। ওই চুক্তির অধীনে জাপান $550 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। বিনিময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানের গুরুত্বপূর্ণ গাড়ি শিল্পে শুল্ক কমানোর প্রতিশ্রুতি। ফুটবলে 2 দশকেরও বেশি সময় ধরে আধিপত্য বিস্তার করে আসছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। একে অপরকে ছাড়িয়ে তারা গড়েছেন অসংখ্য রেকর্ড। এবার আবারও মেসিকে পেছনে ফেললেন রোনালদো, বিশেষ করে বিশ্বকাপ বাছাই পর্বে গোলের তালিকায়।
শনিবার গ্রুপ এফ এর প্রথম ম্যাচে আর্মেনিয়ার বিপক্ষে জোড়া গোল করেন রোনালদো। তার নৈপুণ্যে পর্তুগাল সহজ জয় পায় ৫-০ ব্যবধানে। এই দুই গোলের সুবাদে বিশ্বকাপ বাছাই পর্বে রোনালদোর মোট গোল দাঁড়ালো ৩৮-এ। অন্যদিকে মেসির গোল সংখ্যা থেমে আসে ৩৬-এ। যেহেতু আর্জেন্টাইন তারকা ইতিমধ্যেই তার শেষ বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলে ফেলেছেন, তাই এ সংখ্যা আর বাড়ার সুযোগ নেই। ফলে এই তালিকায় রোনালদো এগিয়ে গেলেন নিশ্চিতভাবে। তবে এখানেই থেমে নেই রোনালদোর সামনে অপেক্ষামান ইতিহাস। গুয়াতেমালার কিংবদন্তি কার্লোস রুইস এখনও শীর্ষে রয়েছেন ৩৯ গোল নিয়ে। রোনালদো যদি আর একটি গোল করেন তবে রেকর্ডে ভাগ বসাবেন। আর দুটি গোল করলে একাই হয়ে যাবেন বিশ্বকাপ বাছাই পর্বের সর্বোচ্চ গোলদাতা। আগামী মঙ্গলবার ৯ সেপ্টেম্বর হাঙ্গেরির বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। সেই ম্যাচে রোনালদো রেকর্ড ছুঁতে কিংবা ভাঙতে পারেন। এমনকি যদি সেই ম্যাচে না হয় তবুও তার সামনে অন্তত আরও ৪টি ম্যাচ থাকবে ইতিহাস গড়ার জন্য। শনিবারের এই জোড়া গোল রোনালদোর ব্যক্তিগত ক্যারিয়ারকেও আরও উচ্চতায় নিয়ে গেছে। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তার গোল সংখ্যা এখন ৯৪২। বয়স ৪০ পেরোলেও এখনও তিনি বিশ্বের সর্বোচ্চ গোলদাতা। তার পরবর্তী লক্ষ্য ১০০০ গোলের মাইলফলক স্পর্শ করা।